This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বুদ্ধিমান মানুষের সব বিষয়ে একটা স্পষ্ট সুস্পষ্ট মতামত থাকা উচিত। ব্যারিকেড নাটকের এই চরিত্রকে দিয়ে এই সংলাপটা তো বলিয়ে নিয়েছিলেন উৎপল দত্ত। হিটলারের নাৎসি ক্যাম্প থেকে কাঁটাতারের ব্যারিকেড টপকে আসার এই দৃশ্যটা হঠাৎ কেন মাথায় এলো ভাবছেন তো? এলো তার কারণ একটা দৃশ্য, যে দৃশ্যটা একটা দৃশ্যকল্পও বলতে পারেন, যেটা আজকে দুপুরে তৈরি হলো। ওই খিদিরপুর রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলেন দুই বৃদ্ধা, তিলোত্তমার বাবা মা। গন্তব্য নবান্ন, কিন্তু তাদের রাস্তায় বাঁশের ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। তিতুপুরের ওই বাঁশের কেল্লা, সেটা ব্রিটিশদের গোলায় চূর্ণ হয়ে গেছিল, জানেন আপনারা। কিন্তু কলকাতা পুলিশের ব্যারিকেড, ওটাকে তো ভাঙা অত সহজ নয়। আজ যথারীতি ডিঙোতে পারেননি তিলোত্তমার বাবা মা, কিন্তু তারা ব্যারিকেডে উঠেছিলেন। অসম্ভব সুন্দর একটা ছবি হয়েছে, জানেন তো। একটা তিতিক্ষা, একটা প্রতীক্ষা, একটা প্রতিবাদ, একটা প্রতিরোধ, সব মিলেমিশে একাকার হয়ে গেছিল দুজন মানুষের পাশাপাশি দাঁড়িয়ে। সর্বহারা মানুষ বলতে পারেন, কারণ যাদের সারা জীবনের মানে সম্বল, তাদের সন্তান চলে গেছে, তারা তো সর্বহারাই, সর্বশান্ত। সেই বাবা মা দুজন, তিলোত্তমার বাবা মা দুজন ওই ব্যারিকেডের বাঁশে পা রেখে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এই দৃশ্যটা কিন্তু তিলোত্তম আন্দোলনের প্রতীক হয়ে থেকে যেতে পারে। অবশ্য আন্দোলনটাই ভবিষ্যতে থাকবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। আজকের জন্য তাই এই প্রতীকটা আমাদের জন্য ধরা থাকলো, এই ছবিটা প্রতীক হয়ে রইল। উৎপল দত্তর ব্যারিকেড নাটকের ডাক্তার ব্যারিকেড টপকাতে পেরেছিলেন, কিন্তু 1 বছর আগে ওই ধর্ষণ আর খুন হওয়া ডাক্তারের বাবা মা ব্যারিকেডটা টপকাতে না পারলেও ছবিটাকে কেন প্রতীকী ভাবছি, এটা আপনারা ভাবছেন তো? তিলোত্তমার বাবা মা যেরকম ব্যারিকেডে আটকে গেলেন, তেমনি অদৃশ্য ব্যারিকেডে জাস্টিস যে আটকে নেই, এটা কি সাধারণ মানুষ মনে করছেন? নিম্ন আদালত বিচার শেষ করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে, যাবজ্জীবন সাজা দিয়েছে, কিন্তু তারপরেও প্রকৃত বিচারটা অধরা মনে না করলে আজ নবান্ন অভিযানের ডাক দিলেন কেন তিলোত্তমার বাবা মা? একমাত্র মেয়েকে হারানো এই প্রৌঢ় বৃদ্ধা দম্পতি কি পুলিশের ব্যারিকেড ডিঙানোর চেষ্টা করতেন, যদি না তাদের মনে হতো আরও কিছু পাওয়ার আছে? আজ পারেননি, কিন্তু একদিন পারবেন, এই বিশ্বাস নিয়ে নিশ্চয়ই তারা আজ ব্যারিকেডে দাঁড়িয়েছিলেন। আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আজকে হাতের শাখা ভেঙে দিয়েছে। কলকাতা পুলিশের ব্যারিকেডে তিলোত্তমার বাবা মা যখন আটকে গেলেন, তখন নবান্ন অভিযানের ঘণ্টা দেড়েক কেটে গেছে। তার মধ্যেই যত কাণ্ড ঘটে গেছে মধ্য কলকাতায়। কথা ছিল ধর্মতলা হয়ে হাওড়ার দিকে যাবে মিছিল, কিন্তু পুলিশকে চমকে দিয়ে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের নিচে দুবার রুট বদল। মরিয়া হয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করে পুলিশ, আটকে দেওয়া হয় একদিকের লেন, বেঁধে যায় ধুমধুমার, পুলিশ লাঠিচার্জ করে। তিলোত্তমার মায়ের কপাল ফুলে গেছে, সেই ছবি হয়েছে। কি করে আঘাত লেগেছে? আমার শরীরের সমস্ত শাখাটা ভেঙে দিয়েছে, কপালে ফুলে গেছে, পিঠে কেটে গেছে, আমাকে ফেলে দিয়ে 3 জন পুলিশ মিলে মেরেছে। এরপরেই আচমকা বাকিদের থেকে আলাদা হয়ে রেড রোড ধরে হাঁটতে শুরু করেন তিলোত্তমার মা ও বাবা। সাক্ষী শুধুমাত্র TV9 বাংলা। এই ছবিটা অত্যন্ত সিগনিফিকেন্ট। শহর কলকাতার প্রাণকেন্দ্র রেড রোড, আমরা প্রত্যেকেই জানি, এই রাস্তাটা চিনি। সেই রাস্তার ওপর দিয়ে আজকে এগিয়ে চলেছে বিগত 1 বছর ধরে সন্তানহারা পরিবার, যারা এই রোদের মধ্যে রোদ মাথায় নিয়ে রাস্তায় নেমেছে। রেড রোড, এই রাস্তায় মাস দুয়েক পর দুর্গাপুজোর কার্নিভাল। তার আগে তিলোত্তমার মা ও বাবার এই হেঁটে যাওয়াটাও কি প্রতীকী? তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে, আমরা তাদের বিরোধিতা করছি। তারা সিবিআই ডেকে এনেছিলেন,
আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। বিজেপির এই ন্যাড়া নাড়ু গায়ে হাত দিল মহিলা। আপনারা স্লো মোশনে দেখাবেন না, এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল, যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়, ঠিকঠাক তদন্ত হয়। মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজি কর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে। রেড রোড থেকে খিদিরপুর রোড, হেস্টিংসের কাছাকাছি ওই ব্যারিকেড, যেখানে এদিনের মতো আটকে গেলেন তিলোত্তমার মা ও বাবা। এখান থেকেই অসুস্থ মাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। মেয়ের জন্য জাস্টিস চেয়ে পথে নামা প্রৌঢ় বাবা স্ত্রীকে নিয়ে ছুটলেন চিকিৎসার জন্য। পিছনে পড়ে রইল কয়েকটা ছেঁড়া মুহূর্ত। যে মুহূর্তগুলো সফল নাকি ব্যর্থ হলো সেটা প্রমাণ করবে সময়। সময়ই বলে দেবে তিলোত্তমার জাস্টিস কোনো ব্যারিকেডে চিরকালের মতো আটকে যাবে কিনা। অমিতাভ বচ্চনের সেই ডায়লগটা আপনাদের মনে আছে? খুশ তো আজ বহুত হোঙ্গে তুম। খুশি আজকে কে বলুন তো? আমি জানি গত 1 বছর আগে ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর আমরা প্রথম আপনাদের এই খবরটা দিয়েছিলাম, এবং আমরাই প্রথম জানিয়েছিলাম যে কত বড় একটা নক্কারজনক ঘটনা ঘটে গেছে। এবং তারপর থেকে আপনারা মনে করেছিলেন যে এই সংক্রান্ত যাবতীয় খবর শুধু TV9 বাংলাই দেবে আপনাদের। আমি এটাও নিশ্চিত আজ এই 1 বছর পর আপনাদের একটা প্রতীক্ষা ছিল, বা আপনারা নিশ্চিতভাবেই শুনতে চাইছেন বা জানতে চাইছেন এই 1 বছরের রেজাল্টটা কি। স্পষ্ট করে বলি, হ্যাঁ, ভাল লাগবে না শুনতে, তাও স্পষ্ট করে বলি। এই 1 বছরের রেজাল্ট আজকের এই আন্দোলন, এটা আসলে যে আন্দোলন বলে মনে করছেন আজকে যেটাকে আপনারা, সেটা আসলে বিজয় মিছিল, রাজনীতির বিজয় মিছিল। এই 1 বছর ধরে রাজনীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে তাদের বাদ দিয়ে সাধারণ মানুষের আন্দোলন কি করতে পারে। মনে মনে বলেছে, দেখ কেমন লাগে। কিচ্ছু হয়নি। সাধারণ মানুষের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দিয়ে রাজনীতি আজকে বিজয় মিছিল করেছে। এটাই সত্যি কথা, আপনারা বুঝে নিন। রাজনীতি প্রমাণ করে দিয়েছে রাজনীতিকে বাদ দিয়ে কিছু হওয়াটা সম্ভব নয়। নাহলে যে আন্দোলনটা বাংলাদেশে হয়েছিল, সাধারণ মানুষ তাদের পেছনে বেশ কিছু উস্কানি ছিল, পরবর্তী ক্ষেত্রে আমরা জেনেছি, কিন্তু সেই উস্কানির কথা না জেনে সাধারণ মানুষ নেমেছিল। তার ফলাফল বাংলাদেশে কি হয়েছে আপনারা দেখেছেন। শ্রীলঙ্কায় সাধারণ মানুষ পথে নেমেছিল, তার ফল কি হয়েছে আপনারা দেখেছেন। প্রেসিডেন্টের প্রাসাদে সাধারণ মানুষজন সুইমিং পুলে ঘুরে বেড়াচ্ছে, স্নান করছে, বিছানায় শুয়ে আছে। ক্ষমতার বদল হয়ে গেছিল। দেখুন, এখানে এরকমভাবে ক্ষমতার বদল হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে যেভাবে এর আগে প্রথম রাত দখলের অভিযান থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, তাতে কিছু তো হওয়ার কথা ছিল। আজকে দাঁড়িয়ে একজন মানুষকেও বলতে শুনবেন যে তারা খুশি, আন্দোলনের ফল পেয়েছেন। তিলোত্তমার বাবা মা আজকে বিজেপির সঙ্গে হেঁটেছেন। তিলোত্তমার বাবা মা কয়েকদিন আগে দিল্লি গেছিলেন, মন্ত্রীদের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, বিজেপি অফিসে গেছিলেন। ওরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যাওয়ায় কারোর সাথে হয়তো দেখা করতে পারেন। কি বলতেন? সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ জানাতেন। সিবিআই তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, শুনতো। আজকে কুণাল ঘোষ সেই জায়গা থেকেই তো ধরলেন, শুনলেন তো। কোথাও গিয়ে মনে হলো না মজা দেখতে দেখতে আস্তে আস্তে রাজনীতি তাদের হাতটা বাড়িয়ে এই আন্দোলনটাকে মুঠো করে ধরেছে, ছিবড়ে করে দিচ্ছে। কারণ এই আন্দোলনটা কোথাও গিয়ে ধৃষ্টতা দেখিয়েছিল রাজনীতিকে অস্বীকার করা। তার ফল কি? আজকের একদম পুরোপুরি একটা রাজনৈতিক অভিযান।
একদিকে বিজেপির সঙ্গে তিলোত্তমার বাবা মা, আরেকদিকে আরেকটা আন্দোলন মঞ্চ হাজরা মোড়ে, ওখানে বামেরা এখানে বিজেপি, পুরো দস্তুর আজকে রাজনৈতিক অভিযান। আর তার ফলাফল কি? পুলিশ জানিয়েছে তাদের বেশ কয়েকজন কর্মী আজ আহত হয়েছেন। ওই নবান্ন অভিযানকারীদের ছোঁড়া ইঁটে অনেকে জখম হয়েছেন, আর কেউ কেউ নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছে। এই আহত কর্মীদের ছবিও প্রকাশ করেছে পুলিশ। দেখুন, আমার মনে হয় এই ধরনের কর্মসূচি থাকলে তাদের যে অল্প বিস্তর চোটাঘাত লাগবে এটা পুলিশ কর্মীদের থেকে ভালো আর কেউ জানে না। এর জন্য তারা তৈরিও থাকেন। কিসের জন্য তারা তৈরি থাকেন? যদি রাজনৈতিক আন্দোলন হয় তাতে তাদের কি হতে পারে। কিন্তু তিলোত্তমার মা, তিনি কি আচমকা কোনো আঘাতের জন্য তৈরি ছিলেন? যেদিন তার মেয়ে হারিয়েছিলেন সেই আঘাতটাও তো আচমকাই ছিল। আর আজকে যে আঘাতটা পেলেন 1 বছর পর, এক্ষেত্রে কয়েকটা কথা না বললেই নয়। প্রথমত, তিলোত্তমা আন্দোলন নজিরবিহীনভাবে সরকারকে এর আগে অস্বস্তিতে ফেলেছিল। আবার ফিরে যাচ্ছি 1 বছর। তিলোত্তমার মা বাবা লড়াই করেছেন, কখনো পানিহাটিতে নিজেদের বাড়ির সামনে ধর্ণা দিয়েছেন, কখনো ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেছেন, কখনো মিছিলে হেঁটেছেন। তাদের কিন্তু এর আগে কোনো আঘাত পেতে হয়নি, আহত হননি তারা। এর আগে কোনোদিন আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেননি। দ্বিতীয়ত, প্রথম যেদিন রাত জাগলেন আপনারা সাধারণ মানুষ, যেদিন সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই 14ই আগস্ট মনে করুন তো একবার। সেই 14ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে কি হয়েছিল মনে আছে? নিশ্চয়ই মনে আছে। রাত দখলের অভিযানের মধ্যেই আরজিকর হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল বহিরাগতরা। পিল পিল করে লোক ঢুকেছিল হাসপাতালে। আর তারপর সেদিন পুলিশ কি করেছিল মনে আছে আপনাদের? আমাদের মনে আছে। প্রাথমিকভাবে পুলিশ নিজেই ছত্রভঙ্গ হয়ে গেছিল, নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। ওই হাসপাতালের ভেতর সেদিন আমাদের 2 প্রতিনিধি ছিলেন। এবার সেই 2 প্রতিনিধিও আক্রান্ত হতেন, তাদের খোঁজে ওই হাসপাতালের ভেতর ঘুরে বেরিয়েছিল সেই দুষ্কৃতীরা। তারাও দেখেছিলেন কিভাবে পুলিশরা সেই হাসপাতালের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। এখনও গড়গড় করে বলে দিতে পারেন যে কিভাবে ওই হামলাকারীদের হাত থেকে বাঁচতে ওই হাসপাতালের আনাচে কানাচে সবাই আশ্রয় খুঁজেছিলেন। প্রাথমিক ধাক্কা সামলে সেদিন বেলগাছিয়া রোডে পুলিশ পরিস্থিতি সামলাতে দৌড়দৌড়ি করেছিল, কিন্তু হামলার মুহূর্ত, সেই মুহূর্তে পুলিশ হামলাকারীদের লাঠিচার্জ করতে পারেনি। সেই অর্থে যদি আজ তিলোত্তমার মায়ের অভিযোগ সত্যি হয়, যদি সত্যিই তিনি যে দাবি করেছেন যে তাকে পুলিশের লাঠির সহ্য করতে হয়েছে, তাহলে বুঝতে হবে এই প্রথম এই তিলোত্তমা আন্দোলনে পুলিশ মারল। প্রশ্ন হচ্ছে কেন মারল? তাহলে কি অবশেষে ওই অরাজনৈতিক আন্দোলনের ব্যারিকেড টপকে তিলোত্তমার আন্দোলনে রাজনীতি ঢুকে গেল, নাকি আন্দোলনটাই রাজনীতিতে ঢুকে পড়ল নিরুপায় হয়ে? হ্যাঁ, রাজনীতি কি হয়ে বিজয় মিছিল করার মতো করে একটা সোল্লাসে জানিয়ে দিল, সেই তো আসতে হলো আমাদের কাছে। এবার কে জিতবে? কেউ তো জিতবে নিশ্চয়ই। তিলোত্তমার বাবা মা তারা জিতবেন কিনা জানি না। সাধারণ মানুষ এখন তো নেই, এখন তো রাজনীতি পুরোটা। তার মানে জিতলে রাজনীতি জিতবে। এবার এই যে তিলোত্তমার বাবা মা যে অভিযোগটা করছেন, তিলোত্তমার মা যে অভিযোগটা করছেন লাঠি চলেছে, তাহলে কি সত্যি তিলোত্তমার মা আর বাবা অবশেষে রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেলেন? লাঠি তো তাদের ওপর চলে। আর তাহলে কি সত্যি রাজনৈতিক কারণেই প্রশাসন ও তিলোত্তমার মা বাবাকে মানবিকতার নজর সরিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে দেখতে শুরু করলো? ভাবতে হবে তো। এই রাজনীতির কারণেই কি তিলোত্তমার পরিবার পাড়ায় এক ঘরে হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে? তিলোত্তমার বাবা নবান্ন অভিযানের জন্য রওনা দেওয়ার আগে আজ বলেছেন তো, দীর্ঘদিনের পাড়া প্রতিবেশীরা নাকি রাস্তায় তাদের দেখলে এড়িয়ে যান। পাড়ায় দোকানদার নাকি তাদের জিনিসপত্র বিক্রি করতে গিয়ে
অস্বস্তিতে পড়ে, অথচ গোটা রাজ্য জুড়ে, রাজ্য কেন সেই অর্থে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তো তাদের পাশে দাঁড়াতে একসময় রাস্তায় নেমে পড়েছিলেন। এই তার পরিণতি। তাহলে কি এই সব কিছুর পেছনে রাজনীতি রয়েছে বলে আমাদের ধরতে হবে? কারণ শেষ পর্যন্ত তিলোত্তমার বাবা মাও তো মনে হচ্ছে ওই রাজনীতির পরিসরে এসেই পড়তে বাধ্য হলেন, বা তাদের বাধ্য করে কি মুচকি হাসছে রাজনীতি? আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোককে কি আমাকে আমার বিরোধিতা করে? রাস্তায় দেখালেও ঠিক মতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে? এটা থেকে বলতে হয়। এটা আমি বিশ্বাস করি যে তৃণমূলে কেউ কাউকে একবারে, দেখুন সিপিএম এর সময় নাপি জল বন্ধ থাকে, এখন এসব পরিস্থিতি, এখনকার পরিস্থিতি অন্যরকম, কোথাও এসব নয়। তো মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক। এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিফলেট বিতরণ করা, এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে। দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো। একঘর কেন করব বলুন? ওদের কেন করব? তারা তাদের কন্যাকে হারিয়েছেন, আমরাও একজন ডাক্তার, চিকিৎসক, মেয়ে সমূহকে হারিয়েছি। কেউ কেন তাদেরকে একঘর করবে? এতক্ষণে মনে হচ্ছে এটা বৃত্ত সম্পূর্ণ হলো, জানেন তো। এক এক করে বলি। এক, তিলোত্তমার মায়ের আঘাত কি করে লেগেছে সেটা বলতে গিয়ে কুণাল ঘোষ বললেন বিজেপি নেতারাই নাকি তাকে ঠেলেছেন, আঘাত দিয়েছেন। দুই, তিলোত্তমার বাবা যে বলছেন পাড়ায় তারা প্রায় একঘরে হয়ে গেছেন তৃণমূলের চাপে, তার উত্তরে ফিরহাদ হাকিম বললেন বাম আমলে এসব হতো, এখন আর হয় না। আর শশী পাজা বলছেন এমনটা যে তৃণমূল করতে পারে সেটা তারা বিশ্বাস করেন না, করার কোনো কারণই নেই। এবার বিশ্বাসের বিপরীত শব্দটা কি? অবিশ্বাস। তো তৃণমূল কংগ্রেস একঘরে করে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, এটা যদি সত্যি হয় তাহলে আমাদের তিলোত্তমার বাবাকে অবিশ্বাস করতে হয়। বিশ্বাস অবিশ্বাসের এই পরিস্থিতিটাই তৈরির চেষ্টা হচ্ছে। এটা যত বেশি তৈরি হবে ততই দ্বিধার দ্বন্দ্ব চলে আসবে। আর দ্বিধার দ্বন্দ্ব তৈরি করে দেওয়াটা, এটা তো রাজনীতির একদম বাঁ হাত কাখের। এটাই তো তারা চায়, যাতে মানুষের মধ্যে দোলাচল তৈরি হয়। আর দোলাচল যখন তৈরি হবে, ঘূর্ণি, তাতে দেখবেন সবসময় যখন ঘূর্ণির মধ্যে কোনো কিছু ফেলে দেবেন না, ওপর থেকে একটা কাগজের টুকরো ফেলে দিয়ে জলটা গুলিয়ে দিন, দেখবেন কাগজটা আস্তে আস্তে তলায় চলে যাবে। এটাই হচ্ছে মজা। আসল ইস্যুগুলো, আসল লক্ষ্যটা যাতে তলিয়ে যায়, ওই ঘোলা জলে ঘূর্ণিটা তৈরি করাটা, সেই জন্যে। তাহলে বুঝতে পারছেন এতদিনে ব্যারিকেড টপকে এই আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে। এই কথাটা কেন বলছি? আরও স্পষ্ট বিষয় আছে। দেখুন শুরুতে কি বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে বলেছিলেন বাম আর বিজেপি এই গোটা আন্দোলনটা করছে, তৃণমূল নেতারাও তাই বলছিলেন। পরবর্তী ক্ষেত্রে বিজেপি তার নামটা অমিট করে দেওয়া হলো, শুধু বাম হয়ে গেল ব্যাপারটার মধ্যে। এবং দৃশ্যত এই বিজেপি আন্দোলনটার থেকে দূরে ছিল এই এক বছর। কেন? তাহলে তারাও মনে করছিলেন যে বামেরা হয়তো এটার মধ্যে ঢুকে পড়েছেন, অথবা এই যে তিলোত্তমা আন্দোলনটা, যেটা প্রথম থেকেই একটা অরাজনৈতিক আন্দোলন বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেইটাতে যে রাজনৈতিক ফয়দা নেই, এটা ভেবেই হয়তো রাজনৈতিক নেতারা আস্তে আস্তে দূরত্ব তৈরি করতে শুরু করেছিলেন। বিজেপি নেতারাও আস্তে আস্তে দূরত্ব তৈরি করেছিলেন। হয়তো মনে হচ্ছিল যে আন্দোলনে রাজনীতি নেই, সেখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। অথবা এটাও দেখতে চেয়েছিলেন আমাদের বাদ দিয়ে, রাজনীতিকে বাদ দিয়ে সাধারণ মানুষ লড়বে, যদি জিতে যায় তাহলে রাজনীতির আর কি পড়ে রইল? কেউ পাত্তা দেবে নাকি কখনো রাজনৈতিক নেতাদের? সব তো সাধারণ মানুষ করে নেবে। এবং তখন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কারণে তো সাধারণ মানুষই আন্দোলন করতে নেমে পড়বে, কারণ তাদের মধ্যে বিশ্বাসটা জন্মে যাবে। তারা যদি আন্দোলন করে তাহলে সত্যিকারের ইস্যুতে, সত্যিকারের কারণগুলো, সমস্যাগুলোর প্রতিকার পাওয়া সম্ভব। এখন
দুটো মঞ্চ হয়েছে আজকে দু জায়গায়, একদিকে বাম আরেকদিকে বিজেপি। মানে রাজনীতি পুরো দস্তুরভাবে প্রকাশ্যে আন্দোলনটার নেতৃত্ব বা কর্তৃত্ব যাই বলুন হাতে তুলে নিয়েছে। মানে নেতারা এই রাজনীতি ঢোকার পর উৎসাহ পাচ্ছে, রাজনীতি প্রকাশ্যে আসার পর উৎসাহ পাচ্ছে। আজকের নবান্ন অভিযানেও কোনো রাজনৈতিক পতাকা ছিল না, কিন্তু তারপরেও অদৃশ্য কোনো পতাকা কি ছিল না? নবান্ন অভিযানে অংশ নিতে এসেছিলেন বেশ কিছু সাধু সন্ন্যাসী, যারা সাঁতরাগাছি স্টেশনের কাছে কাল রাতে ছিলেন। সাধুদের সেই রাত কাটানোর জায়গায় কাল পুলিশ এসছে শুনে সেখানে ছটান চলে গেছিলেন কাল রাতে শুভেন্দু অধিকারী। তারপর অনেক কাণ্ড আর কি, কিন্তু সাধুদের নেতৃত্ব কার সেটা তখন বোঝা গেছে। আজকেও আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা গেছে রাজ্যের বিরোধী দল নেতাকে। নবান্ন অভিযানের বিভিন্ন মিছিলে কারা নেতৃত্বে ছিলেন? অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, সুব্রত ঠাকুর সহ বিজেপি বিধায়করা। হয়তো আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এতদিন তো আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের দেখা যায়নি। এবং আরও একটা মজার ব্যাপার, আমন্ত্রণই যদি সবার জন্য থেকে থাকে, আজকে আর কোনো বিরোধী নেতাকে কেন মিছিলে দেখা গেল না, বা তৃণমূল নেতাদের কাউকে কেন দেখা গেল না? তাহলে আরজি কর আন্দোলনও কি অবশেষে আমরা ওরায় বিভক্ত হয়ে গেল? এবং মজার ব্যাপারটা দেখুন, এই হাজরা মোড়ে যেটা বামেদের মঞ্চ, সেখানে কিন্তু তিলোত্তমার বাবা মা যাননি, বলেছেন যেতেন হয়তো কিন্তু যেতে পারেননি। বিভাগটা স্পষ্ট। বহুমুখে রাজনীতিতে এবার বহুমুখী প্রবাহ হয়ে ব্যাপারটা আন্দোলনটা আস্তে আস্তে এক একটা স্রোত মরে যাবে। যেরকমভাবে নদী আস্তে আস্তে বিভিন্ন শাখা নদী উপনদীতে যেতে যেতে কোথাও গিয়ে মাটির তলায় চলে যায়, অথবা একটা স্রোত গিয়ে সাগরে পড়ে, মানে অস্তিত্ব হারিয়ে ফেলে, রাজনীতির সাগরে গিয়ে মিশে যাবে। ব্যাস, গতকাল তিলোত্তমার মৃত্যুর 1 বছর পার হয়ে গেছে। সেই উপলক্ষেও যে রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেই কর্মসূচি আর আজ বিকেলে যে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল, যে অভিযানে ওই জুনিয়র ডাক্তারদের সংগঠন ছিল, তার পুরোভাগে বামপন্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজরে পড়ার মতো ছিল। নবান্ন অভিযান, সেখানে বিজেপি নেতারা, সেখানে বাম কংগ্রেস নেই। রাত দখল কালীঘাট, বামপন্থীদের, সেখানে বিজেপি অনুপস্থিত। তৃণমূল গোটা ব্যাপারটার থেকেই অনুপস্থিত, এবং সরাসরি ওই দুই দলকে দাগছে। মাঝখানে তিলোত্তমা কোথাও নেই। বিচার সুবিচার, কোনো অভিযোগের কোনো দাবির জায়গা নেই। এখন দাবিটা রাজনৈতিক। কে কাকে কিভাবে হেনস্থা করছেন, কে কাকে কিভাবে ব্যবহার করছেন। তিলোত্তমার জন্য বিচারের দাবি দুভাগে ভাগ নাকি বহু ভাগে ভাগ? এমনিতে প্রাথমিকভাবে যদি দেখেন, একদিকে তিলোত্তমার বাবা মা, আর একদিকে তিলোত্তমার বন্ধুরা। ছোটবেলার সেই গল্পটা আরেকবার মনে করুন। 10টা লাঠির বান্ডিল রয়েছে, কেউ ভাঙতে পারছে না, কিন্তু যেই বান্ডিল খুলে লাঠিগুলো আলাদা করা হলো, অমনি পট করে লাঠিগুলো ভেঙে গেল। আরজি কর আন্দোলনের ভবিষ্যতেও তেমন কোনো মুহূর্ত অপেক্ষা করছে না তো। সেক্ষেত্রে তো শুধু তিলোত্তমার জন্য বিচারের দাবি নয়, ওই তমন্নার জন্য বিচারের দাবিও পূরণ হবে কিনা তা নিয়েও তো প্রশ্ন উঠে যাবে। আজ নবান্ন অভিযানে তমন্নার মা এসেছিলেন। ওই কালীগঞ্জে উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় যে তমন্নার মৃত্যু হয়, সেই তমন্নার পরিবার তো বলেছিল তারা সিপিআইএম সমর্থক বলেই তাদের মেয়েকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমা ছোড়ে। বামপন্থী সমর্থক সেই পরিবার কি আজকের নবান্ন অভিযানকে অরাজনৈতিক ভেবে এসেছিল, নাকি তারাও রাজনীতিতে দ্বিধাবিভক্ত? কারণ নবান্ন অভিযান শেষ হতে না হতেই তাদের ছুটতে হয়েছিল কালীঘাট অভিযানে। রাজনৈতিক হিংসার বলি একটা শিশু, তার পরিবার, সবাই কি রাজনীতির হাতেই বাধা পড়ল শেষ পর্যন্ত? এবং রাজনীতি তার কি প্রতি পদে দেখিয়ে দিল শেষ কথা তারাই বলবে।
তিলোত্তমার বিচারটা এতদিন হতো তাহলে আমার মেয়েকে হারাতে হতো না, তাহলে শয়তানরা সাহসই পেত না। ওই তিলোত্তমাকে যারা মেরেছে, খুন করেছে, তাদের যদি ফাঁসি হতো, আজ আমার কোল খালি হতো না, তাহলে আজ আমি এখানে আসতাম না। বাকি জীবন আমরা বেঁচে থাকবো এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এর ন্যায় আমরা আনবই। আমাদের প্রশ্নে জর্জরিত হয়ে সিবিআই ডিরেক্টর বলতে হচ্ছে এই মামলা আমরা ছেড়ে দেবো। ওনারা ভুল করছেন। ব্যক্তিগত বা কোনো গোষ্ঠী এই মৃত্যুর বিপণন করে ব্যক্তিগত বা কিছু সমষ্টিগত ফায়দা তুলতে চাইছে। সিনিয়র ডাক্তার আমি দেখেছি এসেছিলেন, এবং আমাদের সঙ্গে যারা হেঁটেছিলেন, যারা এই ব্যারিকেড ভেঙে, সেখানে তৃণমূলের কয়েকজন উপস্থিত ছিলেন। আমি তাদের পরিষ্কারভাবে চিনি, এবং কয়েকজন মহিলা, তারা তৃণমূলের বিভিন্ন অঞ্চলের নেত্রী। আমি এসইউসিআই এবং সিপিএমকে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন, আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা সেটা সিপিএমের লোককে খুব একটা দেখিনি। তারা যতই বিচার চাক না কেন, বিচার দেবে না তৃণমূল, রাজ্য সরকার। এবং বিচারের দাবি নিয়ে সিবিআই এর কাছে গেলে সিবিআইও সে বিচার দেবে না। দিল্লির বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের পাশে আছে। দেখুন, রাজনৈতিক নেতারা হয়তো এবার বলবেন যে তারা সাপোর্ট না করলে যে কোনো আন্দোলন যে তিমিরে সেই তিমিরেই থেকে যায়, অথবা জাস্টিস একমাত্র রাজনীতিই পায়, ওটা অন্য কেউ পায় না। রাজনীতি যেটাকে জাস্টিস বলে আমাদের দেয়, সেটাই আমাদের নিতে হয়। এটাই কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে? এইটা হচ্ছে আসল কথা। বুঝবেন কি বুঝবেন না, সেটা তো আমাদের বোধ, বুদ্ধি আর ভবিতব্যের বিষয়। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ আর প্রশাসন, তারা কিন্তু বোধহয় বুঝে ফেলেছে, জানেন তো, জাস্টিস একমাত্র রাজনীতির হয়। আজ আমাদের কাছে ওই হাওড়া থেকে বেশ কয়েকজন ফোন করেছিলেন, নবান্নের আশেপাশে যাদের বাড়ি। তারা দাবি করছিলেন যে অভিযানকারীদের আটকাতে পুলিশ এমনভাবে ব্যারিকেড করেছে, এমনভাবে লোহার খাঁচা বসিয়েছে যে তারা প্রায় ঘরবন্দি হয়ে পড়েছেন। তাদের স্বাভাবিক কাজকর্মে বেরোতেও অসুবিধা হচ্ছে। মানে আন্দোলন আটকাতে পুলিশ তৎপরতা দেখাতে গিয়ে কি এতটাই তৎপর হয়ে পড়েছিল যে নবান্নের কাছে যাদের বাড়ি, তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে কিনা, বা তাদের প্রতি সুবিচার করা হচ্ছে কিনা, সেটার দিকে খেয়াল ছিল না। কারণ নবান্ন অভিযানের কারণে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছিল। রাজ্য পুলিশ টুইটে কি লিখেছিল জানেন? রাজনৈতিক কর্মসূচির জন্য সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে, এই জন্য তারা দুঃখিত। আর কলকাতা পুলিশ টুইটে লিখেছিল, রাখি পূর্ণিমার দিন যারা হাওড়া যাবেন তাদের অন্য রাস্তা ব্যবহার করতে হবে, কারণ হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতু বন্ধ আছে। এবার দুটো টুইটেই রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। প্রথমত, তাদের অভিযোগ রাজ্য পুলিশ ইচ্ছে করে একটা অরাজনৈতিক কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি বলেছে। এবার এই কর্মসূচি দুটোকে অরাজনৈতিক বলবেন কি বলবেন না, সেটা আপনাদের ব্যাপার, এবং তার ভিত্তিতে না হয় পুলিশের ওই টুইটটার মূল্যায়ন করবেন। আর দ্বিতীয়ত, কলকাতা পুলিশ ইচ্ছে করে রাখির কথাটা উল্লেখ করেছে বলে বিরোধী নেতাদের মনে হচ্ছে। তাদের মনে হচ্ছে হাওড়ায় দিদি থাকেন, কোনো এক দিদি, তাকে প্রোটেক্ট করতেই রাখির দিন পুলিশের এই সক্রিয়তা। আমাদের কি মনে হচ্ছে জানেন? আরজি কর বা তিলোত্তমা আন্দোলনের সঙ্গে উৎসবের একটা দ্বন্দ্ব আছে। গত বছর আন্দোলনের সময় দুর্গাপুজোর কথা বলেই তো সেটাকে তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীরা সে কথা শোনেননি, সেটা আলাদা কথা। কিন্তু আন্দোলন চললে যে উৎসব ব্যাহত হতে পারে, সে বিষয়টা প্রচার করে দিয়েছিল তৃণমূল। আজ কি তৃণমূল আর পুলিশের সুর কোথাও মিলে গেল? এই জন্যেই কি বিরোধীরা প্রশাসনকে পলিটিক্যাল পার্টি ভাবতে শুরু করেছে? আমার ধারণা পুলিশ আয়না দেখা ভুলে গেছে। অনুব্রত যে ভাষায় গালিগালাজ করেছে, তারপরে এই সমস্ত ছোটোখাটো ব্যাপার, আমার ধারণা পুলিশের বাড়ির লোকই পুলিশকে আয়না দেখাবে, আজ নয় কাল। কেন পুলিশের বাড়ির থেকেও এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আর কত দাসত্ব এই কলকাতা পুলিশ বা তার উচ্চপদস্থ আধিকারিকরা করবে। আমি আশা রাখি পুলিশের একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। দেখুন, রাখি সম্প্রীতির উৎসব বলে আমরা তো সবাই জানি, কিন্তু সম্প্রীতির প্রয়োজনটা হয়েছিল কেন?
সেটা কি আমাদের মনে আছে? প্রশ্নটাকে অস্বীকার করলে কিন্তু সম্প্রীতির মূল অর্থটাই অধরা থেকে যাবে। কি হয়েছিল? দুটো ধর্মের মধ্যে কলকাঠি নেড়ে ঝামেলা লাগানো হয়েছিল। ইতিহাস তো তাই বলে। ব্রিটিশ আমলে এই ধর্মের ভেদাভেদ লাগিয়ে অশান্তি পাকানো হয়েছিল, আর তাই প্রয়োজন হয়েছিল সম্প্রীতির উৎসবে। আর আজ সেই একই প্রয়োজন তো আরও বেশি মাত্রায় আমাদের সামনে এসে পড়েছে। ব্রিটিশ আমলে যে অশান্তি লাগানো হয়েছিল, আজ সেই একই পথ বারবার অনুসরণ করা হচ্ছে। সেই ধর্মীয় ভেদাভেদ, ব্রিটিশদের রাস্তা অনুসরণ কে করছে আজকে? রাজনীতি। ব্রিটিশরা পথটা নিয়েছিল দেশের মানুষকে দুর্বল করতে, আর আজকের রাজনীতি সেই পথ ধরে কেন এগোচ্ছে কারণ রাজনীতিও তো চায় দুর্বল করতে, ভোটারদের দুর্বল করতে, আপনাকে আমাকে দুর্বল করতে। কেন? কারণ ভোটাররা মানে সাধারণ মানুষ যদি একজোট হয়, তাহলে তো তাদের বেসিক যে চাহিদাগুলো সেগুলোই সব সামনে চলে আসবে। কিন্তু তার বদলে ধর্মে ধর্মে অশান্তি বাঁধালে, সংঘাত বাঁধালে, বেসিক চাহিদাগুলো যেগুলো আমাদের প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাদের সমস্যায় ফেলছে, সেগুলো সিলেবাস থেকে বাদ চলে যাবে। ওই বললাম, ঘূর্ণিতে ঘুরতে ঘুরতে তলিয়ে যাবে। এটা একমাত্র সুবিধা রাজনীতিরই। তাই গভীরে গিয়ে ভাবলে সম্প্রীতিটা সবার আগে রাজনীতির দরকার। প্রতীকী বা মেকি হলেও খানিকটা সময় রাজনীতি যদি এক ফ্রেমে হাতে হাত ধরে থাকে না, অদ্ভুত কিন্তু একটা স্বস্তি অনুভব করতে পারি আমরা, মানে ভোটাররা। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এবার কে কলসির কানা মারছে আর কেই বা প্রেম বিলোচ্ছে সেটা বলা মুশকিল। তবে এই ছবি দেখার পর কিন্তু তৃণমূল আর সিপিএমের নিচুতলার কর্মীরা নিজেদের মধ্যে আর মারপিট টারপিট করবে না, এইটুকুনি আশা করাই যায়। সে আশা দুরাশা কিনা সেটা আপনারা ভালো বলতে পারবেন। অভিজ্ঞতা তো আলটিমেটলি আপনারা আমার মতো সাধারণ মানুষেরই, তাই না? দেখুন, এইটুকুনি তো দেখলাম, লাভলি মৈত্র সৌজন্য দেখিয়েছেন, সুজন চক্রবর্তী সৌজন্যের পাল্টা সম্প্রীতি দেখিয়েছেন, কিন্তু তারপর সেই কথাটা জানেন তো, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। মিষ্টি মুখে দুজনেই ঝালের স্বাদটা বুঝিয়ে দিয়েছেন। রাজনৈতিক মুখে মিষ্টি বেশিক্ষণ থাকে না। লাভলি মৈত্র সিপিআইএমকে রাখি পরিয়ে সিপিআইএমকেই হারানোর কথা বলেছেন, আর সুজনবাবুও তৃণমূলের থেকে রাখি পরে তৃণমূলকেই মা বোনদের সম্মান রক্ষার কথা মনে করিয়ে দিয়েছেন। মানে সম্প্রীতি হলো বটে, কিন্তু রাখি ফুরোতেই নোটে গাছটিও মুড়লো। সুজনবাবু যাচ্ছিলেন, ওনাকে রাখি পরাতে পেরে আমি খুব খুশি হয়েছি এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি। রাখি বন্ধনের দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায়। বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা ভাবুন তো, কে কার রক্ষার দায়িত্ব নেবেন? মানে এটা যদি সুজন চক্রবর্তী লাভলি মৈত্রকে ভুলে যান, শুধু সিপিআইএম এবং তৃণমূলকে ভাবেন, এক্ষেত্রে ভাই কিন্তু সিপিআইএম, বোন তৃণমূল। মানে সিপিআইএম কোথাও তৃণমূলকে রক্ষার দায়িত্ব নেবে কি? আর জটিল প্রশ্ন, কিন্তু এটা আবার রাজনৈতিক সমীকরণ ইধার উধার হয়ে যাওয়ার ব্যাপার। এবং এই সমীকরণটা মাথার মধ্যে রাখুন, কখন কোথায় কাজে লেগে যায় আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা চেনা চেনা লাগতে পারে। দেখুন, লাভলি মৈত্র প্রতিপক্ষ সুজন চক্রবর্তীকে রাখি না পরালেও পারতেন, আবার সুজন চক্রবর্তীও কোনো অজুহাতে রাখি না পড়লেও পারতেন। দুজনেই কিন্তু সেই পথে গেলেন না, দুজনেই সম্প্রীতির পথ ধরলেন। এতে কি হলো? সম্প্রীতিও হলো,
আবার রাজনীতিও হলো। আবার এটার মধ্যে কোথাও যদি একটু ধর্ম গন্ধ থাকে তাহলে তাকেও আঘাত করা হলো না। একুল ওকুল সেকুল সব কুলই বাঁচল। ভাগ্যিস, বিশেষ করুন কবিগুরু বেঁচে নেই, গতকালই প্রয়াণ দিবস গেল, তো বেঁচে থাকলে নিঘাত বলতেন এই না হলে সম্প্রীতি। সোনারপুরে যেমন রাখিতে রাজনীতি, বাঁশবেড়িয়ায় আবার ঠিক উল্টো। এটা থেকে চমকাবেন না, বলবেন একবার এরকম বলছি আরেকবার অন্যরকম কেন বলছি। এখন রাজনীতিতে একরকম বলে কোনো বস্তু নেই, যেখানে যেমন সেখানে তেমন। ওখানে রাখিতে রেশারেশি। সোনারপুরে তৃণমূল সিপিআইএমকে রাখি পরিয়েছে, আর হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি তৃণমূলকে রাখি পরাতে গেছিল, কিন্তু তাতেই সম্প্রীতির মুখোশটা টুক করে খসে পড়েছে। রাখির রিটার্ন গিফটে বিজেপির ভাই বোনেদের একটুখানি কড়া রূপ দেখিয়ে দিয়েছেন, রুদ্র রূপ দেখিয়ে দিয়েছেন তৃণমূলের চেয়ারম্যান। আর রাখির পেছনে যে একটা ধর্মীয় গন্ধ থাকতে পারে সেটা মনে করিয়ে দিয়েছেন বিজেপির ভাই বোনেরা। সবাই এক, আমরা সবাই হিন্দু। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। তুমি নাটক করলে আমি অনেক নাটক করবে পরে মাথায় রাখবে, নাটক করো আমি ভদ্রভাবে বললেন মাথায় রেখে দিতে। দেখুন, একটা জিনিস তো বুঝলাম, দুজনেই কিন্তু মানে দুপক্ষই এক্ষেত্রে পলিটিক্যালি কারেক্ট থাকলেন। ঐতিহাসিকভাবে রাখি শুধু হিন্দুদের উৎসব নয়, সেটা বাঁশবেড়িয়ার বিজেপি সমর্থকরা বিলক্ষণ জানেন, কিন্তু তারপরেও এটা বললে তৃণমূল যে ক্ষেপে উঠতে পারে সেটাও জানা ছিল। এবং এটা বললে তারা যে হিন্দুত্বের বার্তাটা ছড়িয়ে দিতে পারবে এবং এটার প্রতিবাদ করলে তৃণমূল যে হিন্দু বিরোধী বলে প্রচারিত হতে পারে এটাও তাদের মাথায় ছিল। কত কিছু মাথায় রাখতে হয় রাজনীতিকে মনে করেন, বুঝতে পারেন। রাখির মান কিন্তু তারপরেও রেখেছেন তৃণমূলের চেয়ারম্যান। তাই রাখির মান রাখতে দলের মান সম্মান খোয়ানোটাকে মেনে নেননি, ওটা তো নইব চ, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে এটা তারা প্রয়োজনে কতটা কি নাটক করলে কি করতে পারেন আর কি। একটা জিনিস আমরা বুঝলাম, মানে রাজনৈতিক নেতাদের এই সমস্ত বিভিন্ন রকম শিক্ষা দীক্ষা নাটক টাটক যা যা হলো আর কি, সব কিছুতে রাখির মান রাখা এত সহজ নয়। ঐতিহাসিক সত্য এটা, ইনফ্যাক্ট সত্যিই তাই। চিতোরের রানী কর্ণাবতী নিজের রাজ্যপাট বাঁচাতে মোগল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন। হুমায়ুন তখন দিল্লির মসনদে। রাখি উপহার পেয়ে দিল্লি ছেড়ে চিতোর গেছিলেন বিগলিত হুমায়ুন। লক্ষ্য ছিল ওই রাখি পাঠিয়েছেন মানে বোন, সুতরাং তাকে শত্রুদের হাত থেকে তিনি রক্ষা করবেন। এটা করতে গিয়ে কী হয়েছিল জানেন? দিল্লির মসনদটাই খুইয়ে বসেছিলেন হুমায়ুন। তাই মুখে সম্প্রীতি থাকলেও রাজনীতি সম্রাট হুমায়ুনের ঘটনাটা একদম ভুলে যায়নি। সবার ওপরে মানুষ্যত্ব, তাহার ওপরে নাই, কথাটা একবার মাথায় রাখুন। বাংলার মধ্যযুগের কবি বরু চণ্ডীদাস বলেছিলেন, রাজনীতি শুধু লাইনটাকে একটু অদল বদল করে নিয়েছে। রাজনীতির কাছে সবার ওপরে দল সত্য, তাহার ওপরে নাই। বকুলতলার মোড়ে 3 এবং 4 নম্বরের সংযোগস্থলে রাখি বন্ধন উৎসব মানুষকে পড়াচ্ছে। আমাকে গাড়ি দাঁড় করিয়ে বলো দাদা রাখি পড়াবো। আমি বললাম নিশ্চয়ই, আমি হাত বাড়িয়ে দিলাম। তখন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিতে আরম্ভ করলো। রাখি উৎসবের সময় আশা করি আমি তীব্র ধিক্কার জানাই যারা এই ধরনের স্লোগান দেন, সৌজন্যতা তারা রাখেন না। তা আগামী দিনে আমিও বললাম তাদের সৌজন্যতা দেখানোর প্রয়োজন নেই। আবার এই ধরনের মানুষগুলোকেই তৃণমূল সম্পদ বানিয়ে রেখেছে, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বানিয়ে রেখেছে, যাদের কানের সামনে যদি বলা হয় হিন্দু হিন্দু ভাই ভাই, তারা এমনই রিয়াক্ট করে ওঠে যেন তারা মনে হয় বড় কিছু অপরাধ করে ফেলেছে যারা এই হিন্দু হিন্দু ভাই ভাই বলছে। দেখুন, রাখি তো শুধু ভাই বোনের সম্পর্ক নয়, দিদা ঠাকুমারা নাতি নাতনিদেরও তো রাখি পরান। রাখির মূল মানে হলো রক্ষা। এবং সেই বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ যে রাখি বন্ধনের সূচনা করেছিলেন তার মধ্যে হতো ওই হিন্দু হিন্দু ব্যাপারটা কোথাও ছিল না। হিন্দু মুসলিম বঙ্গবাসী সবাইকে নিয়েই তো একত্রিতভাবে একটা একত্রিত বাঙালি জাতি তৈরি করাটা তার
মূল লক্ষ্য ছিল। এখন অবশ্য গোটা বিষয় লক্ষ্য উপলক্ষ্য সব বদলে গেছে। এখন বাংলা ভাষা রক্ষার দায়িত্ব তৃণমূলের, আর সেই লক্ষ্যে দুই প্রবল প্রতিপক্ষকে একটা সুতোয় বেঁধে দিয়েছে শাসক। ইস্টবেঙ্গলের পর আজ মোহনবাগানও গর্জে উঠল। বাংলা ভাষা রক্ষায় আজ মোহনবাগান গ্যালারিতেও টিফো দেখা গেছে। রাখির দিনেই মিশে গেছে ফুটবলের দুই চির প্রতিপক্ষ। রাজনীতিতেও প্রতিপক্ষের যুগলবন্দির হাওয়া কিন্তু উঠেছে, জানেন তো। এটাই হচ্ছে মজা। কালকে তার একটু ইঙ্গিত দিয়েছিলাম, আজ একটু বিস্তারিত বলি। ওই রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের কথা বলছিলাম, ওই অভিষেক গেছিলেন। আলাদা করে সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এদের সাথে আলোচনা হচ্ছে। আবার এম.এ. বেবিও গেছিলেন, সিপিআইএমের সাধারণ সম্পাদক। তার সঙ্গে আবার ওখানে প্রিয়াঙ্কা গান্ধীর আলাদা করে অনেকক্ষণ আলোচনা হচ্ছে। এবার এই সমস্ত ছবিগুলো নতুন জল্পনার যে জন্ম দিতে পারে সেটা আমরা তখনই বুঝেছিলাম। জল্পনাটা কি আপনারা জানেন। এত আলোচনা কংগ্রেস তৃণমূল এত কাছে আসছে, মানে কাছে আস্তে আস্তে এত কাছে চলে আসবে না তো, যেখানে তারা জোট হয়ে যাবে। মানে ইন্ডি জোট তো আছেই, বাংলাতেও জোট হয়ে যাবে। অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছিল। আবার এখানে সিপিআইএম আর কংগ্রেসের একটা অলিখিত জোট আছে, সেই জোটের কি হবে। এম.এ. বেবি তিনি ওইভাবে আলোচনা করলেন, তাহলে কি আবার আরও কেউ জুটে যাবে জোটে? মানে জোটের শেষ নেই। জোট নিয়ে যে কত রকম মানে পারমুটেশন কম্বিনেশন হতে পারে সেটা নিয়ে তো অনেক রকম জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। হওয়ারই কথা। আর সেই জন্যই বললাম, রাজনীতিতে কোনো সমীকরণের জল্পনাকে কোনো সময় যদি শোনেন উড়িয়ে দেবেন না, মাথার মধ্যে রাখবেন, কখন তার সাথে আবার একটা মিল পেয়ে যাবেন। দেখুন, বাংলায় তৃণমূলের সঙ্গে বামেদের জোটের স্বপ্ন না বামেরা দেখেছে না তৃণমূল দেখেছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে ছিল তো। এবার আবার সেটা হবে না গ্যারান্টি আছে। এবার সেই ক্ষেত্রটা যদি বাস্তবে আসে তাহলে কি হবে? হবে অনেক কিছু। প্রচুর জোট হবে, বেজোট হবে, অঙ্ক হবে, অঙ্কের লাভ ক্ষতি প্লাস মাইনাস ভাগাভাগি অনেক কিছু গুণ ভাগ সব হবে। কিন্তু তার থেকেও বেশি হবে অধীর চৌধুরী আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা। ভাবুন তো, অধীর চৌধুরী আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে তুবড়ি ছোটাচ্ছেন। মানে দুজনেই যে রেটে তুবড়ি ছোটান তাতে তো সামনে আর কেউ টিকতে পারবেন না। অনেকেই স্বপ্নের পোলাওতে ঘি ঢালছিলেন, কিন্তু ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন অধীর চৌধুরী। পরিষ্কার বলে দিচ্ছেন যে কংগ্রেস হাইকমান্ড যাই করুন না কেন তিনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবেন না, একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন। এবার সেটা যদি হয়, ওই বললাম কি হলে কি হতে পারে এবং কতগুলো সম্ভাবনা আসতে পারে, একটা সম্ভাবনা দেখিয়ে দিলাম, অধীর চৌধুরী তিনি কি করবেন। এবার পরের প্রশ্নটা আসতে হবে, রাহুল সোনিয়া তেমন কোনো সিদ্ধান্ত যদি নেন, অধীর চৌধুরী কি করবেন? দল বদলাবেন, নির্দল হবেন, নাকি স্বেচ্ছাবসর নেবেন? এটা আরেকটা প্রশ্ন। খোলসা করেন নিপোর খাওয়ার কংগ্রেসই, তবে পৃথিবী উল্টে গেলেও তৃণমূলের সঙ্গে যাবেন না, এটা তো বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, 2011-তে পৃথিবী কি উল্টে গেছিল? তখন তো অধীর চৌধুরীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন। এবার কে যে কখন কার হাত ধরবেন আর কে যে কার হাত কখন ছাড়বেন, এটা রাজনীতিতে হলফ করে বলা মুশকিল। এবার আরও একটা বিষয় আছে, আরও একটা বিষয়, এটাও খুব জটিল, যে এই বিষয়টা যদি সত্যি সত্যি হয় তাহলে বিজেপির তরফ থেকেও কি বেশ কিছু খোঁচা মারাটা সহজ হয়ে যাবে না তাদের? দেখুন, আমরা দেখছিলাম বাগচিবাবু, কৌস্তব বাগচি, তিনি আবার ইতিমধ্যেই একটা সময় কংগ্রেসে ছিলেন, তো ফলে সেই অধিকারেই বা অভিজ্ঞতাতেই অলরেডি খোঁচাটা কিন্তু মেরে দিয়েছেন। এখন বিজেপিতে, তাই খোঁচা মারাটা আরও সহজ হয়ে গেছে। যে অত্যাচারিত কংগ্রেস কর্মীরা তাদের কথা ভুলে গেলেন। এবার কে ভুলবেন কে ভুলবেন না, ভুলে কে কার হাত ধরবেন, সেই হাতে কি দেখবেন, এরকম অনেক কিছু এখন শোনা যাবে আর কি। তবে একটা বিষয় নিশ্চিত থাকুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে যে মহুয়া মৈত্র রাখি পরানো অসম্ভব, এটা কনফার্ম হয়ে গেছে। দেখুন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বরফটা খানিকটা গলেছিল, গলারই কথা ছিল, কিন্তু জলটা কিরম ছিল, তার উত্তাপ কিরম ছিল সেটা তো পরের কথা, কিন্তু জলটা যে গঙ্গার জলের মতো পবিত্র নির্মল হয়ে গেল সেটা আজকে এই রাখির পুণ্য লগ্নে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই রাখির প্রণামের পরিবর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনখানা আশীর্বাদ পেয়েছেন। তিনখানা আশীর্বাদ, 3বার আশীর্বাদ করেছেন, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার দলনেত্রীর এই খান তিনেক আশীর্বাদ আসলে 3টে বর কি না সেটা কিন্তু আবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে খতিয়ে দেখা উচিত। কোনো কি কথা হয়েছে রাখি নিয়ে আজকে? কার সঙ্গে? মুখ্যমন্ত্রীর সঙ্গে। হ্যাঁ, দিদিকে প্রণাম জানিয়েছি, দিদি আশীর্বাদ করেছে, দিদি 3বার আশীর্বাদ করেছে, ঠিক আছে? আচ্ছা, একবার নয় 3বার, 3বার আশীর্বাদ করেছে। আমার জন্য কখনো রাহুল গান্ধীর কাছে তৃণমূলের নেতা যেতে পারেনি এমন তো নয়। তৃণমূলের নেতা মন্ত্রী সকলের সঙ্গে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী অনেক বেশি পরিচয় ছিল, অনেক যাতায়াত ছিল, খার্গের সঙ্গে অনেক যাতায়াত ছিল। খার্গেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন। অদিতি থাকার জন্য কোনো বাধা থাকার তো কথা ছিল না। আজকে অদিতি যদি নাই, বাধা কাটিয়ে সব করে নিন। আর আমি ব্যক্তিগতভাবে মমতা দয়া জিততে চান, এটা খুব পরিষ্কার। সেদিনও বলেছি, ভোটের আগেও বলছি, ভোটের দিনও বলছি, ভোটের পরেও বলছি, মমতা ব্যানার্জির দয়ায় অদিতি যদি কোনোদিন জিততে চায়নি, জিততে চাইছে না, জিততে চাইবেও না। কারণ একটাই, মমতা ব্যানার্জি বাংলার দুশ্মন। এবার যে যা বোঝার বুঝে নিন, এই হচ্ছে রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছোটরা রাখি বাঁধছেন, এই ভিডিওটা তো প্রকাশিত হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার হয়েছে, নতুন কিছু নয়, প্রত্যেক বছর হয়। আবার মোদী এটার প্রচলন করেছেন, এটাও নয়। জওহরলাল নেহরু এর আগে প্রচলন করেছিলেন, তাকে ছোটরা রাখি বাঁধতেন। প্রধানমন্ত্রীকে বিজেপির মহিলা নেতা কর্মীরাও রাখি বাঁধতে পারেন। আমাদের জাস্ট কৌতূহল, প্রধানমন্ত্রীকে কি এবার অন্য দলের কেউ সৌজন্যের রাখি পাঠালেন? মানে কত রকম সৌজন্য তো দেখলেন, সৌজন্যের খাতিরেও গেল কি? মানে 2019-এ এক অরাজনৈতিক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তো ফাঁস করে দিয়েছিলেন যে কে তাকে সৌজন্যের খাতিরে কি পাঠান, আম ঠাম অনেক কিছু, শাল। তো বলেছিলেন একেবারে লোকসভা নির্বাচনের মাঝ মধ্যিখানে। তাই নিয়ে তো আমরা সেই সময় প্রচুর উচ্চাটন করেছিলাম, সবাই, রাজনৈতিক মহলও করেছিল। কিন্তু সেবার নির্বাচনে সৌজন্যও ছিল, বিজেপি 18টা সিট জিতে গেছিল। এবার বিজেপিকে বাংলায় রুখতে রাহুল গান্ধীও যথাযোগ্য সহযোগিতা করতে প্রস্তুত। রাহুল গান্ধীর কবজিতে প্রিয়াঙ্কা ছাড়া আর কারো রাখি বাঁধা হলো কি? কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দিল্লি থেকে কোনো রাখি এলো কি? এই কৌতূহলগুলো কিন্তু রাখির কৌতূহল। কারণ এসআইআর নিয়ে এরপর কিভাবে এগোনো যাবে সেটা রাহুল আর তেজস্বী যাদবকে অভিষেকই বুঝিয়ে দিয়ে এসছেন। ইন্ডিয়া জোটও একটা রাখি পেয়ে গেছে, অদৃশ্য সুতোর বাঁধন, যা তাদের এক সুতোয় বেঁধে রাখবে। সেটা বুঝতেই পারছেন, এই জাতীয় নির্বাচন কমিশনের অতি নিবিড় সমীক্ষা বা এসআইআরের বিরোধিতা। রাজনীতির ময়দানে বিরোধীদের কাছে এসআইআর বিরোধিতা যদি রক্ষাবন্ধন হয়, তাহলে ভোটারদের একাংশের কাছে কি? এটা পারলৌকিক ক্রিয়া। ঠিক শুনেছেন, সোজা বাংলায় শ্রাদ্ধ যাকে বলে। জাতীয় নির্বাচন কমিশন শ্রাদ্ধ না করলে মৃত্যুর বহু বছর পরেও কিন্তু মুক্তি নেই। ওই পরিবার শ্রাদ্ধ শান্তি করে দায়িত্ব পালন টালন করে দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা তাদের বাঁচিয়ে রেখে দিয়েছে। ভোটার তালিকার থেকে নাম আর কিছুতেই মুছতে দিচ্ছে না। মৃত্যুর 15 বছর পরেও অনেকে এসে ভোট দিয়ে যেতে বাধ্য হচ্ছেন। যেরকম নভেম্বর মাসে ওই পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয়, সেরকমই ভোট পড়লেই প্রয়াতদের ডাক পড়ে। এবার এক এক দলের এক এক রকম প্রসিডিওর, মানে পদ্ধতি, কৌশল। কেউ প্ল্যানচেট করেন, কেউ জ্যান্তই নিয়ে আসেন, হয়তো কারুর মধ্যে কারুর আত্মা ট্রান্সফার হয়ে যায়, মানে বিবিধ ব্যাপার আছে আর কি। এবার রাজনৈতিক নেতারা এদের কোন রাখির সুতোয় যে বেঁধে রেখেছেন এই মৃতদের, সেটা একমাত্র তারাই জানেন। ভোটের সময় হলেই টান দেন ওই সুতো ধরে আর সোজা বুথে হাজির করে দেন। কেউ দেখতে পায় না, কেউ বুঝতে পারে না, কিন্তু গা ছমছমে ভূতের গল্পের মতোই ইভিএমে পটাপট চাপ পড়ে যায়।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।